আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হায়দ্রাবাদ মডেল কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান, হায়দ্রাবাদ মডেল কলেজ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নগদান বই। তো তোমাদের বোর্ড পরীক্ষায় নগদান বই সংক্রান্ত একটি প্রশ্ন অবশ্যই থাকবে। আশা করছি ক্লাসগুলো নিয়মিত দেখলে তোমাদের নগদান বই সম্পর্কে আর কোনো অসুবিধা থাকবে না, তোমরা সহজেই নগদান বই করতে পারবা। তো যাই হোক, আমরা এখন শুরুতেই নগদান বই কি সেটা জেনে নেই। আমরা জানি ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিদিন অনেক ধরনের লেনদেন সংঘটিত হয়। কিছু লেনদেন নগদে হয়, কিছু চেকের মাধ্যমে হয়, কিছু লেনদেন বাকিতে হয়, আবার কিছু আছে অনগদ লেনদেন। তো এই সকল লেনদেনগুলো থেকে শুধুমাত্র নগদ এবং নগদ সমতুল্য অর্থাৎ চেক সংক্রান্ত নগদ এবং চেক সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে যে বই প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদান বই। এটা সংক্ষেপে বললাম। আরেকটু বাড়িয়ে বলা যায় যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নগদ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের যে প্রাথমিক বইতে লেখা হয় সেই বইকে বলা হয় নগদান বই। কেমন? তো নগদান বই এর অঙ্ক করার জন্য আমাদেরকে অঙ্কে যাওয়ার পূর্বে আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন লেনদেনগুলো নগদান বইতে আসে না। এই প্রশ্নটি বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এসেছে যে কোন লেনদেনগুলো নগদান বইতে আসবে না, তাদের পরিমাণ নির্ণয় করো। তা আমরা এখন সেই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। সাধারণত অনগদ এবং বাকি লেনদেনগুলোই নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। কি বলছি বলো তো? অনগদ এবং বাকি লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে তো এখন আমাদের জানতে হবে যে অনগদ লেনদেন কি, বাকি লেনদেন কি। কেমন? আমরা প্রথমে বাকি লেনদেন সম্পর্কে জেনে নেই। যে লেনদেনগুলো বর্তমানে নগদ বা চেকে সম্পাদিত হয়নি, অর্থাৎ নগদের আদান প্রদান ঘটেনি, কিন্তু ভবিষ্যতে নগদ লেনদেনের মাধ্যমেই লেনদেনটি নিষ্পত্তি হবে, সেই লেনদেনগুলোকে বলা হয় বাকি লেনদেন। উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট করে বোঝা যায়। যেমন ধরো ধারে পণ্য ক্রয়ের ফলে দুটি পক্ষ আসে এখানে, একটি হচ্ছে ক্রয় হিসাব, অন্যটি হচ্ছে পাওনাদার হিসাব। তো দেখো শিক্ষার্থীরা, ধারে ক্রয়ের ফলে পক্ষ দুটি আসলো ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, যেখানে নগদের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই লেনদেনটি যদিও এখন নগদে হয়নি, কিন্তু ভবিষ্যতে এই লেনদেনটি অবশ্যই নগদ লেনদেনের মাধ্যমে নিষ্পত্তি হবে। তো আমরা শিখলাম যে ধারে লেনদেনটা কি, অর্থাৎ ধারে ক্রয়, ধারে বিক্রয়, প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়, প্রদেয় বিলের মাধ্যমে ক্রয়, এসব হচ্ছে বাকি লেনদেন। এখন আমরা নগদ লেনদেন সম্পর্কে জানবো। তো নগদ লেনদেন হচ্ছে এমন লেনদেন যে লেনদেনগুলো বর্তমানেও নগদে কোনো আদান প্রদান হয়নি এবং ভবিষ্যতেও কখনোই নগদের আদান প্রদান হবে না, এমন লেনদেনগুলোকে বলা হয় অনগদ লেনদেন। যেমন আসবাবপত্রের অবচয় ধরা হলো। তো আসবাবপত্র অবচয় ধরা হলে এখানে দুটি পক্ষ আসে, একটি হচ্ছে অবচয় হিসাব, অন্যটি হচ্ছে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাব। দেখো এখানেও কিন্তু নগদের উপস্থিতি নেই এবং এই অবচয়ের জন্য ভবিষ্যতে কারো কাছ থেকে কোনো টাকা পাওয়া যাবে না বা কাউকে কোনো টাকা দিতেও হবে না। তাহলে এটি হচ্ছে অনগদ লেনদেন। আবার ধরো মালিক কর্তৃক নিজ প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন, এটিও একটি অনগদ লেনদেন। এই লেনদেনটিকে বিশ্লেষণ করে আমরা দুটি পক্ষ পাই, একটি হচ্ছে উত্তোলন হিসাব, অন্যটি হচ্ছে ক্রয় হিসাব। তো দেখো এখানেও উত্তোলন এবং ক্রয় রয়েছে, কিন্তু নগদ বা ব্যাংক বা চেক সংক্রান্ত কোনো তথ্য নেই, অতএব এটি হচ্ছে অনগদ লেনদেন। এভাবে যে লেনদেনগুলো অনগদ লেনদেন এবং বাকি লেনদেন, সেগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আশা করি পরীক্ষায় এই প্রশ্নটি আসলে তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব নগদান বইয়ের শ্রেণী বিভাগে। তো এখন নগদান বই এর শ্রেণী বিভাগে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, তোমরা দেখো নগদান বই অনেক রকম হতে পারে। তার মধ্যে এক ঘরের নগদান বই, দুই ঘরের নগদান বই, তিন ঘরের নগদান বই, বহু ঘরের নগদান বই, খুচরা নগদান বই। তো ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের নগদান বই সংরক্ষণ করে। যার যে প্রয়োজন সে সেই প্রয়োজন অনুসারে নগদান বই সংরক্ষণ করে। তো এক ঘরের নগদান বই এটি কারা সংরক্ষণ করে? সাধারণত যে সকল প্রতিষ্ঠানে নগদ লেনদেনের মাধ্যমে কার্যাবলী সম্পাদিত হয়, যারা ব্যাংকিং লেনদেন
প্রয়োজন হয় না বা ব্যাংকিং লেনদেন যাদের পছন্দ নয়, অধিকাংশ লেনদেনই নগদে সম্পাদিত হয়, নগদ অর্থের মাধ্যমে সম্পাদিত হয়, সেই লেনদেনগুলো যে যারা লিপিবদ্ধ করে তারা এক ঘোড়া নগদান বইতে লিপিবদ্ধ করে। কেমন? তো আমরা বলতে পারি যে এক ঘোড়া নগদান বই হচ্ছে এমন নগদান বই যেখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলো সম্পাদন করা হয়, নগদ লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হয়। এখানে কোনো সাধারণত ব্যাংকিং লেনদেন এখানে অন্তর্ভুক্ত করা হয় না। তো আমরা বলতে পারি যে নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় সেগুলো হচ্ছে এক ঘোড়া নগদান বই। কেমন? তো এক ঘোড়া নগদান বই সাধারণত ছোটখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান যাদের ব্যাংকিং লেনদেন সম্পাদন করার দরকার হয় না তারাই করে থাকে। তো আমরা এক ঘোড়া নগদান বই সম্পর্কে জানলাম। এখন একটি বোর্ডের মাধ্যমে আমরা এক ঘোড়া নগদান বইয়ের ছকটি দেখে নেব। তো এই নগদান বইয়ের দুইটি দিক থাকে, একটি হচ্ছে বাম দিক, অন্যটি হচ্ছে ডান দিক। তো প্রথমে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করলাম, অর্থাৎ নগদান বই টি ছকে করা হয়। তো এই ক্ষেত্রে আমরা এই টি এর আকৃতির মতো দেখতে জন্য এটা টি ছক। তো বাম দিকে বলা হবে ডেবিট দিক আর ডান দিকে বলা হবে ক্রেডিট দিক। তাহলে আমরা জানলাম নগদান বইয়ের দুইটি দিক রয়েছে, একটি বাম দিক অন্যটি ডান দিক। বাম দিকে বলা হয় ডেবিট দিক এবং ডান দিকে বলা হয় ক্রেডিট দিক। তো শিক্ষার্থীরা বাম দিকে যেই কলামগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে তারিখের কলাম, এখানে আমরা লিখব তারিখ। এরপর হচ্ছে প্রাপ্তি বা বিবরণ লিখতে পারো, প্রাপ্তির কলাম। এরপর হচ্ছে রসিদ নং এর কলাম, এরপর খতিয়ান পৃষ্ঠার কলাম, এরপর হচ্ছে টাকার কলাম। তো তারিখ, প্রাপ্তি, রসিদ নং সংখ্যা লিখলাম র নং, এখানে ডট দিলাম। এরপরে খতিয়ান পৃষ্ঠা খ পি লিখলাম সংক্ষেপে, আর এখানে হচ্ছে টাকা। তো আমরা বাম দিকে দেখলাম ডেবিট দিকে পাঁচটি কলাম রয়েছে, তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা এবং টাকার কলাম। অন্যদিকে ডান দিকেও পাঁচটি কলাম হবে, তারিখ, প্রদান বা বিবরণ বলতে পারি, এখানে রসিদ নং, এখানে খতিয়ান পৃষ্ঠা, আর এখানে হচ্ছে টাকা। তারিখ, প্রদান বা বিবরণ লিখতে পারো, এখানে হবে ভাউচার নং, সরি এখানে রসিদ নং নয় ভাউচার নং, এখানে খতিয়ান পৃষ্ঠা, এখানে হচ্ছে টাকা। তাহলে দেখো এটা হচ্ছে ঠিক মধ্যবিন্দু। এখানে বাম দিককে বলবো আমরা ডেবিট দিক আর এখান থেকে ডান দিকে বলবো আমরা ক্রেডিট দিক। ওকে? তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এক ঘোড়া নগদান বইতে টাকার দর একটি থাকে। তো এইজন্য বলা হয় যে নগদান বইতে একটি করে টাকার কলাম থাকে সেই নগদান বই হচ্ছে এক ঘোড়া নগদান বই। আবার বলছি, যে নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট দিকে একটি করে টাকার কলাম থাকে সেই নগদান বইকে বলা হয় এক ঘোড়া নগদান বই। এক্ষেত্রে একটি প্রশ্ন করি তোমাদেরকে, আচ্ছা বলো তো এক ঘোড়া নগদান বইতে মোট কতটি কলাম রয়েছে? তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এক ঘোড়া নগদান বইতে এখানে বাম দিক বা ডেবিট দিকে রয়েছে 5টি কলাম, ডান দিকে রয়েছে আরো 5টি কলাম, অর্থাৎ মোট 10টি কলাম রয়েছে। কেমন? তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এক ঘোড়া নগদান বইতে কয়টি কলাম রয়েছে? মোট 10টি কলাম। আর টাকার কলাম রয়েছে বাম দিকে একটি এবং ডান দিকে একটি। আরেকটি বিষয় খেয়াল করো, এখানে দেখো বাম দিকে লেখা হয়েছে রসিদ নং আর ডান দিকে লেখা হয়েছে ভাউচার নং। কেন এমন হলো? তো তোমরা জেনে থাকবে যে রসিদ নং ব্যবহার করা হয় নগদ প্রাপ্তির প্রমাণস্বরূপ আর ভাউচার নং ব্যবহার করা হয় নগদ প্রমাণের প্রদান স্বরূপ হিসেবে। কেমন? তাহলে নগদ প্রাপ্তির প্রমাণস্বরূপ রসিদ নং আর নগদ প্রদানের প্রমাণস্বরূপ হচ্ছে ভাউচার নং। তো আমরা এখন এক ঘোড়া নগদান বই সম্পর্কে জানলাম। এখন আমরা পরবর্তী চলে যাচ্ছি দুই ঘোড়া নগদান বইতে। দেখো দুই ঘোড়া নগদান বই। তো এখন দুই ঘোড়া নগদান বই কি খেয়াল করি ভালো করে, যে নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে দুইটি করে টাকার কলাম রাখা হয় তাকে বলা হয় দুই ঘোড়া নগদান বই। এই যে দুইটি করে টাকার কলাম, সেই টাকার কলামগুলি হচ্ছে একটি নগদ টাকা, অন্যটি হচ্ছে ব্যাংক টাকা। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান
নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংকিং লেনদেন সম্পাদন করে সেই সকল প্রতিষ্ঠান 2 গ্রা নগদান বই সংরক্ষণ করে। কেমন? তাহলে নগদ অর্থের পাশাপাশি ব্যাংকিং সংক্রান্ত লেনদেনগুলোর জন্য 2 গ্রা নগদান বই প্রস্তুত করা হয়। এখন আমরা 2 গ্রা নগদান বইতে যে 2 গ্রা নগদান বইয়ের যে ছক, সেই ছকটি এখন ভালো করে দেখে নেব। তো 2 গ্রা নগদান বইয়ের ছকেও 1 গ্রা নগদান বইয়ের মতো কলামগুলি রয়েছে, সঙ্গে একটা বাড়তি কলাম আসবে, সেটা হচ্ছে ব্যাংকের কলাম। ওকে, আমরা এখন ছকটা দেখি। টাকার কলাম ছিল আগে, এখন এখানে দুইটি কলাম হবে, একটি হচ্ছে নগদ কলাম, অন্যটি হচ্ছে ব্যাংক কলাম। নগদ টাকা, ব্যাংক, এখানেও দুটি কলাম হবে, নগদ টাকা আর হচ্ছে ব্যাংক। ওকে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখন এটি হয়ে গেল 2 গ্রা নগদান বই। তো 2 গ্রা নগদান বইতে টাকার কলাম রয়েছে দুইটি, বাম দিকে দুইটি এবং ডান দিকে দুইটি। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় 2 গ্রা নগদান বইতে মোট কতটি কলাম রয়েছে, তাহলে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাম দিক, এখান থেকে বাম দিকে মোট কয়টি কলাম, 1 2 3 4 5 6, অর্থাৎ বাম দিকে 6টি কলাম, ঠিক ডান দিকেও 6টি কলাম, তাহলে উভয় দিকে মিলে মোট 12টি কলাম। তো তোমাদের এমসিকিউ প্রশ্ন যদি আসে 2 গ্রা নগদান বইতে কয়টি কলাম, তাহলে অবশ্যই আমরা সঠিক উত্তর দিব যে 12টি কলাম। ওকে, এখন আমরা 3 গ্রা নগদান বই সম্পর্কে কথা বলবো। আচ্ছা শিক্ষার্থীরা, খেয়াল করি, সাধারণত দেনাদারের কাছ থেকে আদায় করার সময় এবং পাওনাদারকে পরিশোধ করার সময় একটি ছাড়ের ব্যবস্থা থাকে, সেটি হচ্ছে বাট্টা। তো দেনাদারের কাছ থেকে আদায় করার সময় যে ছাড় দিতে হয় সেটাকে বলা হয় প্রদত্ত বাট্টা, এবং পাওনাদারকে পরিশোধ করার সময় যে ছাড় পাওয়া যায় সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তো এখন এই প্রাপ্ত বাট্টার জন্য নতুন করে আরেকটি হিসাব না করে নগদান বইতে এর প্রভাবটা দেখানো হয়। তো এই জন্য 3 গ্রা নগদান বইতে 2 গ্রা নগদান বইয়ের সঙ্গে আরো একটি কলাম যোগ করে 3 গ্রা নগদান বই প্রস্তুত করা হয়, সেই কলামটি হচ্ছে বাট্টার কলাম। তো আমরা এখন 3 গ্রা নগদান বইতে কিভাবে কলাম করা হয় সেটা দেখব। এখানে আরো একটি কলাম যোগ হবে, সেই কলামটি হচ্ছে প্রদত্ত বাট্টা। বাম দিকে লেখা হয় প্রদত্ত বাট্টা আর ডান দিকে হবে প্রাপ্ত বাট্টা। ওকে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখন 3 ঘরা নগদান বই। তাহলে 3 ঘরা নগদান বইতে টাকার কলাম 3টি রয়েছে, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। বাম দিকেও 3টি রয়েছে, আবার ডান দিকেও 3টি রয়েছে। তাহলে বলা যায় যে নগদান বইতে বাম দিক এবং ডান দিক উভয় দিকে 3টি করে কলাম থাকে, সেই নগদান বইকে বলা হয় 3 ঘরা নগদান বই। তো 3 ঘরা এবং 2 ঘরা নগদান বইয়ের নিয়মাবলী একই, শুধুমাত্র বাট্টার কলামটা বাড়তি থাকে 3 ঘরা নগদান বইতে। আমরা পরবর্তীতে যখন 3 ঘরা নগদান বইয়ের উপস্থাপনটা দেখাবো তখন তোমরা ভালো করে খেয়াল করবে, সেখানে তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থীরা, এরপরে রয়েছে বহুঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। তো বহুঘরা এবং খুচরা নগদান বই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা 2 ঘরা এবং 3 ঘরা নগদান বই সম্পর্কে কথা বলবো, কিভাবে উপস্থাপন করা হয় সেগুলো জানবো। তার আগে আরেকটি কথা বলে নিই যে 1 ঘরা নগদান বই এটা তোমাদের পরীক্ষায় তেমন একটা আসে না, এবং দিন দিন 1 ঘরা নগদান বইয়ের ব্যবহার কমে যাচ্ছে, সেজন্য 1 ঘরা নগদান বই আমরা না করলেও চলবে। তো আমরা 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইতে চলে যাচ্ছি। 2 ঘরা এবং 3 ঘরা নগদান বই করার সময় তোমাদের উদ্দীপকে শুরুতেই যে কথাগুলো বলা থাকে, আমরা এখন সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, 3 ঘরা নগদান বই প্রস্তুতের কাজ আমরা করব। 2 ঘরা এবং 3 ঘরা একই নিয়ম, তবে এখন 3 ঘরা নগদান বই প্রস্তুতের কাজ করব। উপরে তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এবং এরপরে 3 ঘরা নগদান বই এভাবে উপরে লিখতে হবে। এখন নগদান বইয়ের শুরুতে যে তথ্যগুলো থাকে বা থাকতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে এভাবে থাকতে পারে, দেখো, হাতে নগদ, অথবা ধরো নগদ উদ্ধৃত, অথবা নগদ তহবিল। এক এক প্রশ্নে এক এক ভাবে থাকে। তো এই তিনটা একই বোঝানো হয়, হাতে নগদ, নগদ উদ্ধৃত বা নগদ তহবিল।
তো এভাবে টাকা দেওয়া, ধরো টাকা দেওয়া হলো 1 লক্ষ টাকা, এটা ধরলাম 20,000 টাকা। আর ব্যাংক উদ্বৃত্ত অথবা এভাবে বলতে পারে ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা বলতে পারে ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত। ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত এই কথাগুলো একই। ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত এই কথাগুলো এক। তো এটা ধরে নিলাম আমরা 10,000 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, শুরুতে এরকম থাকতে পারে যে নগদ তহবিল এবং ব্যাংক উদ্বৃত্ত। তো যদি এইভাবে থাকে তাহলে আমরা সেটা কিভাবে উপস্থাপন করব? আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এইভাবে যদি থাকে তাহলে বুঝতে যাচ্ছে ব্যবসাটি পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ গত হিসাবকালের শেষে হাতে নগদ যত টাকা ছিল সেটা এই বর্তমান হিসাবকালের শুরুতে চলে আসবে, গত হিসাবকালের শেষে ব্যাংক উদ্বৃত্ত যত টাকা ছিল সেটা বর্তমান হিসাবকালের শুরুতে চলে আসতেছে। তো এই ক্ষেত্রে বোঝা যায় এটা হচ্ছে পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান। আর পুরাতন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই উদ্বৃত্ত দেওয়া থাকে। তো উদ্বৃত্তের মধ্যে নগদের উদ্বৃত্ত সবসময় ডেবিট উদ্বৃত্ত থাকে, তবে ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে, সেটা কিছুক্ষণ পরে আমরা দেখাবো। এখন যদি নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত থাকে তাহলে সেটা কিভাবে লিখবো সেটা বলছি। এটা তারিখ অনুসারে ধরলাম এটা 2018 সাল জানুয়ারি 1 তারিখ। তাহলে এখানে লিখবো তারিখের ধরে 2018 সাল জানুয়ারি 1 তারিখ লিখে এটাকে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। ব্যালেন্স বিডি, নগদের উদ্বৃত্ত নগদের কলামে এবং ব্যাংকের উদ্বৃত্ত ব্যাংক কলামে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো যে উদ্বৃত্ত দেওয়া থাকলে নগদ উদ্বৃত্ত নগদের কলামে এবং ব্যাংক উদ্বৃত্ত আমরা ব্যাংক কলামে লিখব। কেমন? এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল করো, যদি কখনো ব্যাংক উদ্বৃত্ত না দিয়ে এভাবে বলে যে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, অথবা বলতে পারে ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত, ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত। আবার এইভাবে বলে ব্যাংক উদ্বৃত্ত ব্র্যাকেটে ক্রেডিট, এভাবে বলা যেতে পারে। তো যখন বলবে যে ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত তখন সেটা কিন্তু আর ডেবিট দিকে বসবে না, সেটা চলে যাবে ক্রেডিট দিকে। তখন আমরা এইভাবে লিখব 2018 জানুয়ারি 1, এখানে লিখব ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, এবং টাকাটি লিখব ব্যাংক কলামে। কোন কলামে লিখব? টাকা লিখব ব্যাংক কলামে। তো আমরা এখন ধরে নিলাম আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটিতে নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত আছে, আর ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত আপাতত নেই, আর থাকলে কিভাবে হবে সেটা আমরা শিখে নিলাম। কেমন? তো আবার বলছি ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত থাকলে তখন আমরা ক্রেডিট থেকে ব্যালেন্স বিডি লিখব এবং ব্যাংকের কলামে গিয়ে টাকা লিখব। ওকে? তো এইভাবে থাকতে পারে শিক্ষার্থীরা। যদি পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান হয় এবং উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ব্যালেন্স বিডি নামে লিখব। এখন এইভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারে, যেমন ধরো নতুন ব্যবসা প্রতিষ্ঠান হলে এরকম থাকতে পারে 2018 সালের জানুয়ারি 1 তারিখে জনাব আকরাম নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমা 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। Okay? 2018 সালে জানুয়ারি 1 তারিখে জনাব আকরাম নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমা 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে দেখা যাচ্ছে তিনি এইমাত্র ব্যবসা আরম্ভ করেছেন, এটা নতুন ব্যবসায় প্রতিষ্ঠান। আর নতুন ব্যবসায় প্রতিষ্ঠান হলে আমরা কিভাবে কাজ করব? নতুন ব্যবসায় প্রতিষ্ঠান হলে দেখো এখানে আমরা যা যা করলে পাই, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো যা যা করার মাধ্যমে আমরা এটাকে দেখো নগদ এবং ব্যাংকের বিপরীতে মূলধন রয়েছে, এজন্য এখানে মূলধন নামে লিখতে হবে। তখন আমরা এখানে লিখব মূলধন হিসাব।
কি লিখবো শিক্ষার্থীরা বলো তো এখানে লিখবো মূলধন হিসাব। তাহলে কখন ব্যালেন্স বিলি হবে আর কখন মূলধন হবে সেটা বোঝার জন্য আমাকে খেয়াল করতে হবে যে ব্যবসায় প্রতিষ্ঠানটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান নাকি পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান। পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান হলে উদ্বৃত্ত দেওয়া থাকবে তখন হবে ব্যালেন্স বিডি, আর নতুন ব্যবসায় প্রতিষ্ঠান হলে বলা থাকবে এইমাত্র ব্যবসা আরম্ভ করেছেন তখন ব্যালেন্স বিডি হবে না, তখন মূলধন হিসাব লিখতে হবে। ওকে শিক্ষার্থীরা, তো আরো একটা কথা বলি, অনেক সময় এইভাবেও তোমাদেরকে বলতে পারে যে নগদ 20,000 টাকা এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন। তো এই ক্ষেত্রে নগদ টাকা কারবারে এসেছে এবং আসবাবপত্র এসেছে। তো খেয়াল করো আসবাবপত্র নিয়ে যদি ব্যবসা আরম্ভ করা হয় তাহলে এটা জাবেদা করলে দাঁড়ায় আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে কি নগদ কথা আছে? নাই, তাহলে এটা নগদান্বিতে আসবে না। তো ব্যবসা শুরু করার ক্ষেত্রে যদি আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে, কলকবজা নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে সেটা নগদান্বে শুরুতে আসবে না। কিন্তু পরবর্তীতে যদি বলা হয় আসবাবপত্র ক্রয় বিক্রয় তাহলে অবশ্যই আসবে, কারণ সেক্ষেত্রে তো নগদ টাকার আদান প্রদান হবে। কেমন? তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা নগদান বইয়ের 2 গড়া এবং 3 গড়া নগদান বই শুরুতে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা আমরা এতক্ষণ শিখলাম। এখন আমরা অন্যান্য লেনদেনগুলো এই শুরুর পরে অন্যান্য যে উদ্দীপকে যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেই লেনদেনগুলো কিভাবে উপস্থাপন করব সেটা উপস্থাপন করার জন্য অতি সহজ একটা পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে যে লেনদেনগুলো দেওয়া থাকবে সেই লেনদেনগুলোর মধ্যে থেকে নগদ এবং চেক সংক্রান্ত লেনদেনগুলো খুঁজে বের করে প্রথমে আমরা জাবেদা লিখবো। জাবেদা লেখার পরে আমরা নগদান ব্যবস্থাতে উপস্থাপন করব। তো নগদ জাবেদায় যদি নগদান হিসাব ডেবিট হয় বা ব্যাংক হিসাব ডেবিট হয় তাহলে আমরা ডেবিট দিকে লিখব, আর যদি নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব। শিক্ষার্থীরা আবার বলছি, জাবেদা করার পরে যদি নগদান বা ব্যাংক হিসাব ডেবিট হয় তাহলে আমরা ডেবিট দিকে লিখব, আর নগদান বা ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব। কেমন? এছাড়াও আরেকটি সহজ উপায় আছে, সেটা হচ্ছে কি যদি দেখো নগদ টাকার আগমন ঘটেছে বা চেকের আগমন ঘটেছে তাহলে আমরা ডেবিট দিকে লিখব, আর যদি নগদ বা চেকের নির্গমন ঘটে তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব। অর্থাৎ নগদ প্রাপ্তি সমূহ ডেবিট দিকে লিখব, নগদ প্রদান সমূহ ক্রেডিট দিকে লিখব। কেমন? তো আমরা জাবেদা এবং এই সংক্ষিপ্ত যে প্রাপ্তি প্রদান দুই দিকে থেকে চিন্তা করে নগদান প্রস্তুত করতে পারবো। যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটাই কাজ করতে পারবে। কেমন? তো আমরা এখন জাবেদার মাধ্যমে কিভাবে নগদান বইতে উপস্থাপন করা হয় সেটা দেখব। জানুয়ারি 2 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। তো শিক্ষার্থীরা নগদে পণ্য ক্রয় করলে জাবেদাটি কি হয় আমরা বলি তো। এক্ষেত্রে একটি পক্ষ আসবে ক্রয় হিসাব, অন্য পক্ষটি হবে নগদান হিসাব। তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে নগদান হিসাব ডেবিটে হলে টাকা ডেবিটে বসবে, ক্রেডিটে হলে ক্রেডিটে বসবে। কিন্তু বিবরণ বা প্রাপ্তির বা প্রদানের কলামে আমরা কোনটা লিখব? বিপরীত খাতের নাম লিখব। নগদের বিপরীতে যেই খাত আসবে সেই খাতের নাম লিখব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট দিকে লিখব এবং নাম লিখব কি নাম হিসাবে প্রাপ্তি কলাম বা প্রদানের কলামে কি নাম লিখব? ক্রয় হিসাব নামে লিখব। কেমন? তো খেয়াল করি এখানে আমরা এখন উপস্থাপন করব। এটা হচ্ছে 2 তারিখের লেনদেন। যেহেতু এখানে নগদান হিসাব ক্রেডিট হয়েছে এজন্য ক্রেডিট দিকে লিখতেছি আমরা, আর লিখব ক্রয় হিসাব নামে। ক্রয় হিসাব টাকা লিখব নগদের কলামে 5,000 টাকা। শিক্ষার্থীরা দেখো আবার বলছি, নগদের পণ্য ক্রয় প্রথমে আমরা জাবেদা করে নিলাম। এখানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ক্রেডিট হলে ক্রেডিট দিকে লিখবো, নগদান হিসাব ডেবিট হলে ডেবিট দিকে লিখবো। যেহেতু এখানে নগদান হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট দিকে লিখবো, তবে খাতের বিপরীত খাতের নামটি লিখবো। ওকে, এবার আরো একটি লেনদেনের মাধ্যমে আমরা বিষয়টি শিখে নেই। ধরো জানুয়ারি 4 তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো জাবেদা করে নেই প্রথমে। নগদে পণ্য বিক্রি করলে একটি পক্ষ আসবে নগদান হিসাব ডেবিট, অন্য পক্ষ আসবে বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন তোমরা খেয়াল করো এখানে নগদান হিসাব কি ডেবিট দিকে রয়েছে না ক্রেডিট দিকে রয়েছে? যেহেতু ডেবিট দিকে রয়েছে সেহেতু আমরা ডেবিট দিকে লিখব।
তারিখ অনুসারে। এটা 4 তারিখের লেনদেন, আমরা ডেবিট দিকে টাকা লিখবো, তবে খাতের নাম লিখবো বিপরীত খাত বিক্রয় হিসাব। এখানে বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে টাকা লিখবো 10,000 টাকা। এই নগদের ঘরে 10,000। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, জাবেদার মাধ্যমে নগদান বইকে উপস্থাপন করা কত সহজ, তাই না? এভাবে যদি তোমরা জাবেদা ভালো করে জানো তাহলে নগদান করাটা একেবারেই সহজ, কঠিন কিছু নেই। তো শিক্ষার্থীরা এখন আমরা আরো কিছু লেনদেনের মাধ্যমে নগদান বইকে উপস্থাপন দেখাবো। এরপরে ধর দেখো এখানে পাওনাদারের 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা পরিশোধ করা হবে। ধরলাম এটা 7 তারিখের লেনদেন। পাওনাদারকে 5,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা পরিশোধ করা হবে। অর্থাৎ পাওনাদার আমাদের কাছ থেকে 5,000 টাকা পেত, আমরা তাকে 4,500 টাকা দিয়েছি এবং আমাদের লেনদেনটি নিষ্পত্তি হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখো 5,000 টাকার জায়গায় 4,500 টাকা দেওয়ার পরেও লেনদেনটি যেহেতু নিষ্পত্তি হয়েছে, তাহলে এখানে একটা ছাড় শুরু হয়েছে। কেমন? তো পাওনাদারকে পরিশোধ করার সময় ছাড় পাওয়া যায়, এটাকে বলা হয় প্রাপ্তবার্তা। তো আমরা প্রথমে লেনদেনটি জাবেদা করে নেই, যেহেতু এখানে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব হবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এবং পরিশোধ করার সময় ছাড় পাওয়া গেছে বিধায় এটা হবে প্রাপ্তবার্তা। প্রাপ্তবার্তা আয়বাচক হিসাব, এজন্য প্রাপ্তবার্তাও ক্রেডিট হবে। তো খেয়াল করে এখন টাকার কলামগুলো বুঝে নেই, টাকার অঙ্কগুলি। নগদে আমরা পরিশোধ করেছি 4,500 টাকা, অন্যদিকে 500 টাকা এখানে ছাড় পাওয়া গিয়েছে, আর পাওনাদারের সাথে পুরো 5,000 টাকা লেনদেন নিষ্পত্তি হয়ে গিয়েছে। তাহলে দেখো এখন এই যে লেনদেনটি আমরা জাবেদা করলাম, জাবেদা করার পরে খেয়াল করে তো নগদান হিসাব কোন দিকে রয়েছে? নগদান হিসাব ক্রেডিট দিকে রয়েছে। কোন দিকে রয়েছে? ক্রেডিট দিকে। তাহলে আমরা এটা ক্রেডিট দিকে গিয়ে লিখব, এবং নগদ ক্রেডিটের বিপরীতে রয়েছে কি? পাওনাদার। তাহলে পাওনাদারি 7 তারিখে পাওনাদার হিসাব নামে ক্রেডিট দিকে লিখব। এখানে 7 তারিখ পাওনাদার হিসাব নামে ক্রেডিট দিকে লিখব। যেহেতু এটা নগদে পরিশোধ করা হয়েছে, নগদের করে লিখব 4,500, অন্যদিকে এখানে বার্তা রয়েছে 500 টাকা, বার্তা রয়েছে 500 টাকা। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে জাবেদার মাধ্যমে আমরা কিভাবে লেনদেনগুলো নগদান বইতে উপস্থাপন করতেছি। এরপরে আরো একটি লেনদেন আমরা এখানে আলোচনা করি। তো 10 তারিখে বলা হয়েছে কর্মচারীকে বেতন প্রদান 2,000 টাকা। তো কর্মচারীকে বেতন প্রদান করা হলে এখানে জাবেদায় কি কি পক্ষ আসবে বলতো? একটি পক্ষ আসবে বেতন হিসাব ডেবিট, অন্যটি হবে নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। এখন দেখো তো শিক্ষার্থীরা, এখানে নগদান কি ডেবিট না ক্রেডিট হয়েছে? দেখো তো নগদানটা এখানে ক্রেডিট হয়েছে। তো যেহেতু নগদান বা ক্রেডিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে, সেহেতু আমরা নগদানটা ক্রেডিট দিকে লিখব। এটা 10 তারিখের লেনদেন, ক্রেডিট দিকে আমরা লিখব বিপরীত খাত। দেখো নগদের বিপরীতে বেতন হিসাব, আমরা এখানে লিখব বেতন হিসাব। কয় টাকা লিখব? 2,000 টাকা। যেহেতু এটা নগদ লেনদেন, নগদের তলাবে লিখব 3,000 টাকা। ওকে। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা জাবেদার মাধ্যমে লেনদেনগুলো কিভাবে হয় উপস্থাপন করা হয় সেটা বুঝতে পেরেছো। এখন আরো কিছু লেনদেনের মাধ্যমে আমরা বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে নেই। 15 তারিখ চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, অথবা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, অথবা ধরো পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল। তো শিক্ষার্থীরা এখানে যে পক্ষগুলি আসে সেগুলি হচ্ছে কি? একটি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট হবে, অন্যটি হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 5 টাকা। তো আর একটি বিষয় এখানে খেয়াল করতে হবে শিক্ষার্থীরা,
পূর্বে এভাবে মনে করা হতো চেক পেলে নগদ টাকা শামিল, নগদ টাকা শামিল মনে করে নগদায়ন হিসাবকে ডেবিট করা হতো। কিন্তু এখন বর্তমানে যদি চেক ব্যবসায়ী প্রতিষ্ঠান কারো কাছ থেকে চেক পায় তাহলে মনে করতে হবে যে চেকটি দাগ কাটা চেক, কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে যে চেক আসে সেটা দাগ কাটা চেক। কিন্তু এটা তো ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে এসেছে যেন দাগ কাটা চেক হবে, কিন্তু যদি ব্যক্তির নামে আসতে তাহলে আমরা অন্য কিছু বুঝতে পারতাম। তো যাই হোক শিক্ষার্থীরা, এখানে চেক পাওয়া গেলে মনে করতে হবে যে এটা দাগ কাটা চেক, কিন্তু চেকটি যদি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যজনকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা মনে করতে হবে বাহক চেক, কারণ বাহক চেক পেয়ে আবার অন্যজনকে দেওয়া যায়, দাগ কাটা চেকে পেয়ে আবার এটা অন্যজনকে পরিশোধ করা যায় না। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা মনে রাখবো যে চেক পাওয়া গেলে বা চেকের মাধ্যমে বিক্রয় হলে মনে করতে হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদিত হবে, এই জন্য ব্যাংকের কলামে টাকা বসবে। তো এখন এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে নগদান হিসাব নেই কিন্তু ব্যাংক হিসাব রয়েছে। তো নগদান বা ব্যাংক যেই দিকে যাবে আমরা টাকা সেই দিকে লিখবো। এখানে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, এই জন্য আমরা ডেবিট দিকে লিখবো। লিখবো কার নামে? বিক্রয় নামে। 15 তারিখ এখানে বিক্রয় হিসাব, টাকা লিখবো ব্যাংক হিসাব। ওকে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আবার ধরো 30 তারিখে রয়েছে পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান। পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান 4000 টাকা। আমরা লেনদেনটি প্রথমে জাবেদা করে নেই। যেহেতু পাওনাদারকে পরিশোধ করেছে সেহেতু পাওনাদার হিসাবে আমি একটি পক্ষ আসবে। পাওনাদার এখানে গ্রহীতা, পাওনাদার হিসাব হবে ডেবিট এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। যেহেতু চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে সেজন্য ব্যাংক হিসাব আসবে ক্রেডিট। তো দেখো শিক্ষার্থী, এখানে ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট দিকে আছে আমরা ক্রেডিট দিকে চলে যাব। এটা 30 তারিখের লেনদেন। ক্রেডিট দিকে গিয়ে ব্যাংক হিসাবের বিপরীতে আছে পাওনাদার, অর্থাৎ পাওনাদার নামে লিখব পাওনাদার হিসাব। তো এখানে টাকা হচ্ছে 4000 টাকা। যেহেতু ব্যাংক চেকের মাধ্যমে লেনদেন হয়েছে তাহলে ব্যাংকের কলামে লিখতে হবে 4000 টাকা। তো শিক্ষার্থীরা, এইভাবে যতগুলো লেনদেন তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে সবগুলো লেনদেন জাবেদা করে নগদ যদি ডেবিট হয় ডেবিট দিকে লিখবা, নগদ যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে লিখবা। কেমন? আবার ব্যাংক যদি ডেবিট হয় তাহলে ব্যাংকের কলামে লিখবা, আর যদি ব্যাংক ডেবিট হয় ডেবিট দিকে লিখবা, ব্যাংক যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের কলামে লিখবা। তো আমরা জাবেদা করার মাধ্যমে কিভাবে নগদান বৃত্তি উপস্থাপন করে সেটা দেখলাম। এখন নগদান বৃত্তিতে একটা সমাপ্তি টানতে হবে, তাই না? জেড টানতে হবে। তো সেক্ষেত্রে জেড টানবো কিভাবে সেটা খেয়াল করো। নগদান বৃত্তি সবসময় নগদ কলামের ডেবিট দিতে হবে, অর্থাৎ নগদের ডেবিট দিকে সবসময় বেশি থাকবে। তবে ব্যাংকের ক্ষেত্রে ডেবিট বা ক্রেডিট উভয় দিকে বেশি থাকতে পারে। খেয়াল করি আমরা, এখানে দেখো ডেবিট দিকে নগদ কলাম এবং ক্রেডিট দিকে নগদ কলাম। খেয়াল করি, ডেবিট দিকে নগদ কলামে টাকা রয়েছে 20000 এবং 10000, অর্থাৎ 30000 টাকা। আর ক্রেডিট দিকে নগদ কলামে টাকা রয়েছে 5000, 4500 আর 2000, অর্থাৎ 11500 টাকা। তাহলে ডেবিট দিকে বেশি রয়েছে, ক্রেডিট দিকে কম রয়েছে। তো সব সময় নগদান বইয়ের নগদ কলামের টাকা ডেবিট দিকে বেশি হবে, অর্থাৎ ডেবিট উদ্দিতে হবে। এখন আমরা অঙ্কটি শেষ করব কিভাবে সেটা খেয়াল করো। এখানে সর্বপ্রথম নগদের ডেবিট কলামে টাকা যোগ করে নিলাম। এখানে 30000 টাকা পাওয়া গেল। এই 30000 টাকা আমরা ক্রেডিট দিকে সমান্তরাল করে লিখব 30000 টাকা। এখানে যে বরাবর লিখছি এখানে সে বরাবর লিখতে হবে। উভয় দিক সমান করলাম, কেমন? উভয় দিক সমান করার পর এবার ব্যালেন্স বা জেড রাখতে হবে। খেয়াল করি, এখানে রয়েছে 30000 টাকা, এখানে রয়েছে 11500 টাকা। তাহলে বাকি খেয়াল করি, দেখো 30000 থেকে 11500, 30000 টাকা নগদ প্রাপ্তি, অর্থাৎ পেয়েছি 30000 টাকা, সেখান থেকে খরচ করেছি 11500 টাকা। তাহলে আর কত থাকে? অর্থাৎ এখানে আরো 18500 টাকা উদ্বৃত্ত থাকে। এটাকে আমরা এখানে লিখব ব্যালেন্স মাসের শেষ তারিখে। এটা আমরা যেহেতু জানুয়ারি মাস দিয়েছি, মাসের শেষ তারিখ হবে 31। এখানে আমরা লিখব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত টাকা দিলে এখানে উভয় দিকে যোগফলটা সমান হবে? সেটা হচ্ছে 18500 টাকা। আমরা 18500 টাকা ব্যালেন্স সিডি হিসেবে লিখলাম। এখন দেখো উভয় দিক ডেবিট এবং ক্রেডিট উভয় দিক সমান হয়েছে। আর পরবর্তীতে ব্যালেন্স সিডি যে টাকা সেটা আবার পরবর্তী মাসের শুরুতে ব্যালেন্স বিডি হবে। এটা ছিল জানুয়ারি মাস। এখন আমরা লিখব 2018 ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি অর্থাৎ ব্যালেন্স সিডিটাই ব্যালেন্স বিডি হবে। ওই নগদের কলামে যোগফলের নিচে আমরা লিখে দেব টাকাটি 18500। তাহলে
ব্যালেন্স সিটির টাকাটাই ব্যালেন্স বিক্রি হয়ে গেল 18,500 টাকা। এবার আমরা নগদের কাজটা সম্পাদন করলাম। এখন আমরা ব্যাংক কলামের কাজটা দেখব। খেয়াল করুন, ব্যাংক কলামের ডেবিট দিকে রয়েছে 10,000 আর 5,000 15,000, ক্রেডিট দিকে মাত্র 4,000। তাহলে ডেবিট দিকে যেহেতু বেশি, আমরা ডেবিটের যোগফলটাকে ওইদিকে নামাবো 15,000, ক্লোজ করে দিলাম। এখানেও লিখবো 15,000। কেমন? তাহলে খেয়াল করি, ডেবিটে 15,000, ক্রেডিটে 15,000, কিন্তু এখানে আসলে 15,000 নেই। অর্থাৎ আর কত টাকা হলে 15,000 হবে, সেই টাকা ব্যালেন্স দিতে হবে। সেক্ষেত্রে আরো 11,000 টাকা প্রয়োজন হবে। তাহলে এই 11,000 এবং 4,000 মোট 15,000। এই ব্যালেন্স সিটিটাই পরবর্তীতে আবার ব্যালেন্স বিডি হয়ে পরের মাসের 1 তারিখে চলে যাবে বাম দিকে। তাহলে লিখবো আমরা 11,000। তো শিক্ষার্থীরা খেয়াল করো, যদি কখনো এমন হতো যে ব্যাংকের ডেবিট দিকে কম, ক্রেডিট দিকে বেশি, তাহলে ক্রেডিটের যে যোগফলটা সেটা আমরা ডেবিট দিকে নিয়ে লিখে ফেলতাম এবং তখন ব্যালেন্স বিক্রি হতো ডেবিট দিকে। আবার পরবর্তী মাসে শুরুতে ব্যালেন্স বিক্রি হতো ক্রেডিট দিকে। কেমন? অন্য একটি অঙ্কে পরবর্তীতে তোমাদের দেখানো হবে কিভাবে সেটা করা হয়। তো এখন আরো একটি কলমের কাজ রয়ে গেছে। দেখো, প্রদত্ত টাকা, এখানে কোনো টাকা নেই, টাকা না থাকা সত্ত্বেও আমরা এভাবে দেখে দিতে পারি। আর এখানে দেখো 500 টাকা রয়েছে। তো তোমাদের মনে রাখতে হবে, বার্টার কলামের ক্ষেত্রে ব্যালেন্স বিটিসি লেখার প্রয়োজন হয় না। বার্টার কলামে শুধু যোগফল টেনে দিলেই হবে। আর ডেবিট দিকে যে বার্তা সেটা হচ্ছে প্রদত্ত বার্তা, আর ক্রেডিট দিকে যে বার্তা সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তো শিক্ষার্থীরা, আজকে আমরা নগদান বইয়ের প্রাথমিক ধারণা 2 গড়া এবং 3 গড়া নগদান বই কিভাবে করে সেটা জানলাম। নগদান বইয়ের প্রাথমিক ধারণা পেলাম। আমরা পরবর্তী ক্লাসে উদ্দীপক নিয়ে সেখান থেকে অঙ্ক করব। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা পরবর্তী ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা। আর আজকের ক্লাস থেকে আশা করছি তোমরা অনেক কিছু শিখেছো। তো আজকে আমরা 2 গড়া এবং 3 গড়া নগদান বই কথা বললাম। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যান্য নগদান বই নিয়ে কথা বলবো। এখানেই রাখছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।